2021 সালে জনগণ ভুল করে আরামবাগে বিজেপিকে ভোট দিয়েছিল। 2026 সালে মানুষ আর সেই ভুল করবে না। একান্ত সাক্ষাৎকারে এমনটাই জানালেন আরামবাগের প্রাক্তন বিধায়ক তথা বর্তমানে হুগলি জেলা পরিষদের সহসভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা। তিনি পরিষ্কার জানান, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাত শক্ত করতে সাধারণ মানুষ তৈরি রয়েছেন। পাশাপাশি তিনি এও জানান, তৃণমূল সব সময় নির্বাচনের জন্য প্রস্তুত, শুধুমাত্র সময়ের অপেক্ষা। বিধানসভা নির্বাচনে নিজের প্রার্থী হওয়া প্রসঙ্গে তিনি বলেন, আমরা দলের কর্মী, দল কখন কাকে কোথায় কী কাজে লাগাবে সেটা দলের ব্যাপার। তবে সেখানে যদি আমাকে লড়াই করতে দেয় আমি লড়াই করব এবং সেক্ষেত্রে 100% লড়াই করে দিদির হাতকে শক্ত করার চেষ্টা করব। উনি সবচেয়ে শ্রদ্ধেয়া ব্যক্তি, উনি দায়িত্ব দিলে সেই দায়িত্ব পালন করতে আমি বাধ্য। এলাকার উন্নয়ন প্রসঙ্গে প্রাক্তন বিধায়ক বলেন, ছেলের যখন খিদে পায় মা যেমন জানতে পারে, তেমনি সর্বজন শ্রদ্ধেয়া মমতা ব্যানার্জিও মাতৃস্বরূপা। আমরা বলি বা না বলি, কোথায় কখন কি উন্নয়ন করতে হবে তা উনি নিজে আরও ভালো করে জানেন। যখন যেখানে যেটা প্রয়োজন উনি তা করে দিচ্ছেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং সাংসদ অভিষেক ব্যানার্জির নেতৃত্বে সারা রাজ্যের পাশাপাশি আরামবাগেও যে প্রভূত উন্নয়ন হয়েছে সে কথা তিনি পরিষ্কারভাবে জানান। যদিও আরামবাগকে জেলা করা, রামকৃষ্ণ সেতুর বিকল্প সেতু তৈরি করা, খানাকুল মাস্টার প্ল্যানের বিষয়গুলি তিনি রাজ্যের ব্যাপার বলে মন্তব্য করেন। সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির নিয়ে প্রশ্ন করলে ওটা বড় ব্যাপার বলে তিনি সযত্নে এড়িয়ে যান। উল্লেখ্য, আরামবাগের মায়াপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বলুন্ডি গ্রামে প্রাক্তন বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরার বাড়ি। প্রথমে 1978 এবং 1983 সালে কংগ্রেস দল থেকে পঞ্চায়েত সদস্য হয়েছিলেন। 1998 সালে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। পরে উপনির্বাচনে সিপিআইএম প্রার্থীকে হারিয়ে তিনি পুনরায় পঞ্চায়েতে জয়ী হন। 2011 এবং 2016 সালে তৃণমূল কংগ্রেসের টিকিটে তিনি আরামবাগ থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। এরপর 2023 সালে হুগলি জেলা পরিষদের সহসভাধিপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বিধায়ক থাকাকালীন কলেজ, হাসপাতাল, সমবায় সমিতি সহ বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্ব সামলেছেন। এখন দেখার, আগামী বিধানসভা নির্বাচনে আরামবাগ বিধানসভা কেন্দ্র উদ্ধারে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তথা তৃণমূল কংগ্রেস প্রবীণ এই তৃণমূল নেতা তথা প্রাক্তন বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরার উপর কতটা ভরসা করেন। আপনার রাজনৈতিক জীবন কিভাবে শুরু হয়? কত সাল? রাজনৈতিক জীবন আমি 1983 সালে পঞ্চায়েতের সদস্য হয়ে প্রথম রাজনীতিতে আসি। 1982 যেটা প্রথম হলো না, 78 পর তো 83 হয়েছিল। তার আগে আমি বিভিন্ন সামাজিক কাজকর্মে যুক্ত ছিলাম এবং সেই সামাজিক কাজকর্ম থেকেই আমার রাজনীতিতে প্রবেশ। এবং তখন থেকে জানলাম যে যদি কোনো প্ল্যাটফর্মে থাকি তাহলে জনগণের অনেক কিছু অসুবিধাকে আমরা দূর করতে পারবো। তখন থেকেই কিন্তু আমি রাজনীতিতে প্রবেশ করেছিলাম এবং দুবার। তখন কি কংগ্রেসে ছিলেন? তখন কংগ্রেসে ছিলাম দুবার, পর দুবার আমি পঞ্চায়েতের সদস্য হয়েছিলাম। ওটা কত সালে? ওই তো 78 থেকে। 78 থেকে? হ্যাঁ, দুবার। তারপরে মাঝে কোনো কারণে একজনের একজন বন্ধুর বিশ্বাসঘাতকতায় আমাকে হারিয়ে দেয় আমার গ্রামের পঞ্চায়েত ভোট। তারপর থেকে আমি এবার যখন তৃণমূল এলো 1998 সাল থেকে, তখন থেকে যখনই দিদি কংগ্রেস থেকে ভেঙে তৃণমূল তৈরি করলেন দল, আমরাও কিন্তু ওনার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা ওই দল করতে লাগলাম। এবং তৎকালীন যে রাজনৈতিক দল ছিল বিভিন্নভাবে আমাদেরকে অত্যাচার করেছিল, ঘর বাড়ি লুট করেছিল, ধানের গাদে আগুন লাগিয়ে দিয়েছিল এবং বাইরে ঘর ছাড়া হয়েছিলাম। গ্রামে ঢুকে জরিমানা দিয়ে আমাদেরকে গ্রামে ঢুকতে হয়েছে। যেভাবে একটা বিরোধী দল অত্যাচার করে, একদম চরম অত্যাচারের শিকার আমি হয়েছিলাম। আমি কেন, আমার গ্রামের অনেক, আমার সঙ্গে যারা তখন রাজনীতিতে এসেছিল প্রত্যেকেরই হয়েছিল। তারপর আস্তে আস্তে এইভাবে চলতে থাকে। 2000 সালে বিরাট একটা গন্ডগোল হয়
সেই গন্ডগোলে ঘর পোড়ানো থেকে আরম্ভ করে অনেক কিছু হয়। তখন আমাদের গ্রামেরই একজন প্রধান ছিলেন, সেই প্রধান হঠাৎ সেই আমার বাড়িতে লুট করায়, হঠাৎ স্ট্রোক করে ওই 2000 সালে মারা যান। তো কোন দলে ছিলেন? সিপিএম। তারপর মারা যাবার পর তখন ভাগ হয়ে গেছে আমাদের পঞ্চায়েতটা, মায়াপুর পঞ্চায়েতে 1-2 ভাগ হয়ে গেছে, আমরা 2-এ পড়েছি। তখন একটা উপনির্বাচন হলো, সেই পোস্টে আমি তৃণমূলের পক্ষ থেকে আমি প্রতিদ্বন্দ্বিতা করলাম, আর সিপিএম এর পক্ষ থেকে ওদের ক্যান্ডিডেট দিয়েছিল। সেই উপনির্বাচনে কিন্তু গ্রামের সমস্ত জনগণ আমাকে কিন্তু 139 ভোটে জয়লাভ করিয়েছিল। তারা জানতো যে কৃষ্ণচন্দ্র সাঁতরাকে যদি আমরা জেতাতে পারি আমরা অনেক কিছু সুযোগ সুবিধা পাবো। নাইলে দেখুন সেই সিপিএম এর ভরা যৌবনে আমাকে কখনো ভোট দিয়ে জেতাতো না। সেই থেকে জনগণ আমার উপর আস্থা রেখেছে। আমিও জনগণের অসুবিধা দূর করার যথাযথ চেষ্টা করি। পদ্মাবতী আমি আমার ক্ষমতা অনুযায়ী দলের প্রতি যে দায়িত্ব সেটা আমি পালন করে আসছি। দিদির আশীর্বাদে, অভিষেক আছেন, বক্সিদা আছেন, এদের প্রত্যেকেরই আন্তরিকতা আশীর্বাদে আমি দলের সবসময় কর্মী হয়ে কাজ করে চলেছি। দল যখন যে দায়িত্ব আমাকে দিচ্ছে আমি সেই দায়িত্ব যথাযথ পালন করার চেষ্টা করছি। এবার এখন পর্যন্ত আপনি তৃণমূলের কোন কোন পদে ছিলেন? তৃণমূলের এমনি অন্য কোনো সাংগঠনিক পদে আমি থাকি না। আচ্ছা, আমি 2011 সালে যখন দিদি আমাকে আশীর্বাদ করলেন, টিকিট দিলেন, আমার দিদির আশীর্বাদে, এই আরামবাগবাসীর আশীর্বাদে আমি জয়লাভ করলাম, বিধায়ক হলাম। বিধায়ক থাকাকালীন এবার যে যে পদে, ধরুন আমি কলেজের দায়িত্বে ছিলাম, হসপিটালের দায়িত্বে ছিলাম, ওখানে এগ্রিকালচার যে আছে সমবায় সমিতি আছে ওখানে ছিলাম, মার্কেটে, এইভাবে সব ছিলাম। এবং প্রত্যেক জায়গায় আপনারা খোঁজ নেবেন যে আমি কিভাবে তাদের দায়িত্ব আমার পালন করেছি। বর্তমানে আবার দিদি আমাকে পঞ্চায়েতের টিকিট দিলেন, পঞ্চায়েতের জেলা পরিষদের টিকিট দিলেন, জেলা পরিষদের টিকিটে আমি জয়লাভ করলাম। পরে আবার দিদি আমাকে সহসভাপতি পদে আমাকে আসীন করলেন। এর জন্য ওনাকে আমি কৃতজ্ঞতা জানাবো, সশ্রদ্ধ প্রণাম জানাবো, এখানে অভিষেককে জানাবো আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। শ্রদ্ধেয় বক্সিদাকেও আমি আমার সশ্রদ্ধ প্রণাম যাবো, আমাকে আবার নতুনভাবে দায়িত্ব দেওয়ার জন্য। আপনি যখন এমএলএ ছিলেন তখন আর এখনকার আরামবাগের অবস্থা, আপনার কি কোথাও মনে হচ্ছে এখনো অনেক কাজ করা বাকি আছে বা কোনো রকম আক্ষেপ আছে? শুনুন, মানুষের চাওয়ার শেষ নাই, কাজের শেষ নাই। আগে আরামবাগে কি রকম রাস্তা ছিল দেখুন, এখন রাস্তার কিভাবে উন্নয়ন হচ্ছে দেখ। তখন সিঙ্গেল লেন ছিল, এখন 4 লেন। মনে হচ্ছে আরো কিছু লেন বাড়ালে ভালো হয়। তবে যতদিন মানুষ পৃথিবী থাকবে, চাহিদা থাকবে, পূরণ করবার জন্য আমরা যারা রাজনীতি করি আমাদের উপর দায়িত্ব আসবে, আমরা সেই সমস্ত দায়িত্ব পালন করে সেই অসুবিধা দূর করার চেষ্টা করব। সেক্ষেত্রে আমাদের সর্বজনসত্ব মমতা ব্যানার্জিকে আমরা সবসময় কৃতজ্ঞতা জানাবো। 2011 থেকে 2016 যে দু টার্মসে আমি যখন ছিলাম, আমি যে সমস্ত জিনিস দিদিকে অনুরোধ করেছিলাম সবটাই উনি কিন্তু সবটাই আমাকে কিন্তু আমার অনুরোধ রেখেছিলেন। তার জন্য আমি কৃতজ্ঞতা জানাই। বিরোধী দলের এমএলএ, তো এখন কতটা ডেভেলপমেন্ট হয়েছে বলে আপনার দৃষ্টিভঙ্গিতে মনে হয়? ওটা আপনারা বলবেন, কারণ ও তো আমাদের দলের নয়। আমরা কতটা করেছি, আমরা জেলা পরিষদ থেকে কতটা করছি, আমাদের পঞ্চায়েত কতটা করছে, পঞ্চায়েত সমিতি কতটা করছে, এগুলো আমরা বলতে পারবো, এগুলো আমরা বলবো। কারণ আমাদের পঞ্চায়েতে যথেষ্ট ভালো কাজ করছে, পঞ্চায়েত সমিতি করছে, জেলা পরিষদ থেকে আমরা করছি। জেলা পরিষদ থেকে ওই চণ্ডীতলায় বিদ্যাসাগর সাংস্কৃতিক সদনের উদ্বোধন করলাম, সেটাকে সংস্কার করে। এইভাবে আমরা কিন্তু কাজ করে চলেছি, বিভিন্নভাবে কাল সংস্কার থেকে আরম্ভ করে সবকিছু চলেছি। এবং এই এসআইআর এর জেলা পরিষদের আপনি সহসভাপতি, সহসভাপতি। ওখানে আপনি এখন পর্যন্ত কিরকম ডেভেলপমেন্ট হয়েছে বা আপনার যাওয়ার পর কি ডেভেলপমেন্ট করেছে এটা যদি আমাদের? শুনুন, ডেভেলপ মানে কি, যেগুলো
মানুষের অসুবিধা, তারা আমাদের কাছে আবেদন রাখছে, আমরা সেই আবেদন বাস্তবায়িত করার চেষ্টা করেছি যতটা সম্ভব। এবং এই বাস্তবায়িত করার ক্ষেত্রে যেমন বিরোধী আমাদের যারা কেন্দ্রীয় সরকার বিভিন্নভাবে আমাদের উন্নয়নকে স্তব্ধ করার বিভিন্নভাবে চেষ্টা করছে, কিন্তু সর্বজন শ্রদ্ধা মমতা ব্যানার্জি কোনো অবস্থাতেই পিছপা হননি। উনি কিন্তু ডেভেলপটাকে সবসময় কিন্তু মানে বজায় রেখেছেন। দেখুন না, কত বোধহয় 70-75টা প্রকল্প চলছে, কিন্তু একভাবে চলছে। এই কেন্দ্র সরকার আর্থিকভাবে বঞ্চনা করা সত্ত্বেও প্রত্যেক সরকারি কর্মচারী থেকে আরম্ভ করে শিক্ষক থেকে আরম্ভ করে কিন্তু 1 তারিখে তাদের স্যালারি পেয়ে যাচ্ছে। এইটাই বড় জিনিস, যে প্রতিবন্ধকতা সত্ত্বেও দিদি যেভাবে আমাদের পশ্চিমবাংলাকে আগিয়ে নিয়ে যাবার চেষ্টা করছে, এর জন্য আমি অবশ্যই আমার তরফ থেকে ওনাকে কৃতজ্ঞতা জানাবো, ধন্যবাদ জানাবো। এবং আরামবাগ থেকে আপনাকে সদরে কাজে যেতে হয়, যেটা প্রায় 100 কিলোমিটার। তো আরামবাগকে জেলা করার বিষয়ে আপনি কি ভাবছেন? শুনুন, এটা তো এলাকার জনগণ দাবি যদি রাখে, অবশ্যই আমরা সেই দাবিটাকে দিদির কাছে পৌঁছে দেবার চেষ্টা করব। আর করার দায়িত্ব তো দিদির, আমাদের নয়। দিদি যদি বোঝেন, আমি একটা ব্যাপারে জানি যে ছেলের যখন খিদে পায় মা যেমন জানতে পারে, সর্বজন শ্রদ্ধা মমতা ব্যানার্জি কিন্তু সেই মাতৃস্বরূপা। কোথায় কখন কি উন্নয়ন করতে হবে উনি জানেন। আমরা বলি না বলি, উনি কিন্তু যেখানে যেটা প্রয়োজন সেটা কিন্তু করে দিচ্ছে। না, উনি তো করবেন, কিন্তু আপনার দৃষ্টিভঙ্গিতে আরামবাগ কি জেলা করা উচিত? জেলা করলে ভালো, কারণ এখান থেকে যা মানে চুঁচুড়ার দূরত্ব, আমরা হয়তো যাচ্ছি, আমরা সরকারি গাড়ি পেয়েছি যাচ্ছি, কিন্তু সাধারণ লোকের কোনো অসুবিধার কোনো কিছু দরকার হলে ওদিকে যেভাবে ওই 100 কিলোমিটার মানে যেতে হয় আসতে হয়, খুবই কষ্টদায়ক এবং সময় সাপেক্ষ। এখানে জেলা হলে তো খুবই ভালো। আচ্ছা, আরামবাগের নতুন পিচের বিষয়ে কি ভাবনা চিন্তা কি আছে? নতুন পিচ কি হচ্ছে? নতুন বীজ, সেটা তো জনগণ মানে দাবি রেখেছে। এবার সেটা মানে দিদির পরীক্ষাও হয়েছে। মাটি পরীক্ষাও চলছে, প্রস্তুতি চলছে। এবার একটা নতুন জিনিস করতে গেলে বললেই তো হবে না, অর্থনৈতিক দিকটা আছে। না, যেহেতু আপনি জেলাতে আছেন, তাহলে জেলার খবর কি কি হতে চলেছে? জেলার এটা তো জেলার ব্যাপার নয়, এটা সম্পূর্ণ রাজ্যের ব্যাপার। আচ্ছা, এটা তো জেলার হস্তক্ষেপের ব্যাপার নয়, এটা হচ্ছে একদম রাজ্যের ব্যাপার। রাজ্য দিদি যেটা যদি মনে করেন এখানে প্রয়োজন আছে, অবশ্যই উনি করে দেবেন, কারণ সব জায়গাতেই তো উনি করে দিচ্ছেন। এই যে 4 লেন রাস্তাটা প্রয়োজনীয়তা উনি অনুভব করেছিলেন বলে করে দিলেন। অজয় যেমন তিরোলের রাস্তাটা, এটাকেও উন্নয়নের প্রয়োজন আছে বলে উনি করে দিয়েছেন। ব্রিজেরও অসুবিধা উনি ওনার মানে অবগত হয়েছেন উনি, নিশ্চয় দেখবেন নতুন ব্রিজ অবশ্যই হবে হয়তো। আচ্ছা, ঘাটাল মাস্টার প্ল্যানে তো কাজ শুরু হয়েছে। থানাকুলকি কি মাস্টার প্ল্যানের আওতায় নিয়ে আসা হবে ভবিষ্যতে? ওটা 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 হচ্ছে দিদির ব্যাপার, ওটা করবেন কি না করবেন। আমরা আমাদের অসুবিধার কথা দিদির কাছে হয়তো আমরা আবেদন রাখবো, এবং সেটা কোথায় সংযোজন হবে বিয়োজন হবে সেটা সম্পূর্ণ দিদির ব্যাপার, ওনার মন্ত্রিসভার ব্যাপার, এগুলো আমরা বলতে পারবো না। আচ্ছা, একটা বিষয়, দীর্ঘদিন ধরে এলাকায় বা রাস্তার নয়নজলি যেগুলো আছে, ফুটপাত দখল হয়ে যায়। তো এই বিষয়ে আপনাদের ভাবনা চিন্তা কি আছে? শুনুন, মানুষকে তো তার জীবিকা অর্জনের জন্য কিছু না কিছু অবলম্বন করতে হয়। যেখানে ফাঁকা থাকে মানুষ করছে, আবার যখন সরকারের প্রয়োজন হচ্ছে তারা ছেড়ে দিচ্ছে, তারা সেই জায়গা আবার ছেড়ে দিচ্ছে। অতএব যতক্ষণ ফাঁকা থাকবে ততক্ষণ কেউ যদি ব্যবসা করে জীবিকা অর্জন করে তাহলে আমরা বাধা দেবো কেন? কিন্তু প্রয়োজনে তারা তো ছেড়ে দিচ্ছে, অতএব সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। আচ্ছা, রিসেন্টলি মুর্শিদাবাদে হুমায়ুন কবির বাবরি মসজিদে শিলান্যাস করলেন, এই বিষয়ে কি বলবেন? ব্যাপার ওগুলো রাজ্যের ব্যাপার, ওরও বিরাট রাজনৈতিক ব্যাপার, ওখানে আমাদের কোনো বলার কোনো ব্যাপার নেই। আচ্ছা, ও ব্যাপারে একদম বলবেন না, কারণ ওটা আলাদা ব্যাপার। অত হাই থিঙ্কিং আমি যাই না। আমি আমার এলাকায় উন্নয়ন নিয়ে সবসময় ব্যস্ত থাকি, কোথায় কি করছে ওসব নিয়ে আমি মাথা ঘামাই না। একদম শেষের দিকে প্রশ্ন এসেছি, সেটা হচ্ছে 2026-এ বিধানসভা নির্বাচন। আরামবাগের গ্রুপে কতটা প্রস্তুত আপনারা? আমরা সব সময় প্রস্তুত আছি।
আমরা সব সময় প্রস্তুত আছি আরামবাগে বিধানসভা নির্বাচনের জন্য। শুধু সময়ের অপেক্ষা। জনগণ যে ভুল করে বিরোধী পক্ষকে এনেছিল 2026-এ, আশা করি সেই ভুল করবে না। কারণ এই এসআই এর নিয়েই যেভাবে আমাদের সর্বস্তরের তৃণমূল কর্মীরা জনগণের পাশে আছে, ওদের সেই টিকি পর্যন্ত দেখা যায়নি। অতএব আমরা অবশ্যই 100% আশা করব জনগণ পুনরায় আমাদেরকে ভোট দিয়ে আমাদেরকে সমর্থন করে দিদির হাতকে শক্ত করবে। এই বিশ্বাস আরামবাগবাসীর উপর আছে, আরামবাগ সাব ডিভিশনের সমস্ত বাসীদের উপর আছে। 26 বিধানসভা নির্বাচনে আপনি কি প্রার্থী হচ্ছেন? এটা যে পরিণতটা করছেন না, এ পরিণতটা করা তো ঠিক নয়। আমরা দলের কর্মী, দল কখন কাকে কোন দায়িত্ব দেবে, কাকে কোথায় বসাবে সেটা দলের ব্যাপার। দল যদি টিকিট দেয় লড়াই আমি করবেন? কি বলছি, দলের ব্যাপার। এবং সেখানে আমাকে যদি লড়াই করতে দেয় আমি লড়াই করব, অবশ্যই লড়াই করব। এবং লড়াই করে আমি 100% জয়লাভ করে দিদির হাতকে সুস্থ করার চেষ্টা করব। এইটাই ব্যাপার। যদি আমাকে দায়িত্ব দেয় অবশ্যই আমি সেই দায়িত্ব পালন করব। কারণ উনি হচ্ছেন শ্রদ্ধেয় ব্যক্তি, উনি যে দায়িত্ব দেবেন আমি সেই দায়িত্ব মাথা পেতে নেব। এবং সেই দায়িত্বটায় যদি টিকিট দেন আমি 100% জয়লাভ করবার জন্য ঝাঁপিয়ে পড়ব সমস্ত কর্মীবৃন্দদের নিয়ে। কারণ এখানে কোনো আমাদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব নাই, সবাই কিন্তু একসাথে হাতে হাত ধরে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কিন্তু দিদিকে এই আরামবাগের সিটটা পুনরুদ্ধার করে আমরা তাকে উপহার দেব, এই শপথ নিচ্ছি। ধন্যবাদ আপনাকে। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।